হ্যাঁ, প্লিজ কেউ পুলিশকে কল করুন। আমারও একটা এফআইআর লেখানোর আছে। এই ছেলেটা কি বলতে চাইছে? নিজের টাকার জোরে এই অসহায় মা ছেলেকেও ও জেলে পাঠাতে চাইছে না তো? আজকালকার দিনে পয়সার জোরে যা মন চায় তাই করা যায়। লোকজনের মধ্যে মনুষ্যত্ব বলে কোনো কিছু নেই। কিছু একটা তো গন্ডগোল আছেই, নয়তো এ ছেলে এতটাও বোকা নয় যে কোনো কিছু না ভেবেই ফাঁকা আওয়াজ দেবে। এসব ভেবে যতই সীমাদেবী একটু ঘাবড়ে গেলেও সেটা মুখে প্রকাশ করলেন না, বরং অসহায় হওয়ার নাটকটা চালু রাখলেন। একজন লোক অয়নের কাছে এসে বলল, এই যে ছোকরা, পরিষ্কার করে বলো তো তুমি কি চাইছো? তা তুমি এফআইআর কেন করতে যাবে? আমি এক কথা বারবার বলতে পছন্দ করি না, শেষবারের মতো বলছি, আমি ওনাকে মারার চেষ্টা করিনি, আর তার প্রমাণ আছে আমার কাছে। এই ভদ্রমহিলা মিথ্যে কথা বলছেন। ইনফ্যাক্ট উনি পুরোটাই বানিয়ে বলছেন, এবং এটা আমি প্রমাণ করেই ছাড়ব আজ। আমার গাড়িতে রেকর্ডার আছে, অডিও এবং ভিডিও দুটোই তাতে রেকর্ড হয়ে যায়। কার রেকর্ডারের নাম শুনে সীমাদেবীর মুখের রং গায়েব হয়ে গেল। ভিড়ের মধ্যে থাকা প্রায় সকলেই এইবার সীমাদেবীর দিকে সন্দেহজনক দৃষ্টিতে তাকাতে লাগল। আমি সম্পূর্ণ নির্দোষ, আর এটা আমি এখনই প্রমাণ করে দিতে পারি। কিভাবে এই মহিলা আমাকে আর আমার স্ত্রীকে বিরক্ত করছিলেন তা এখনই দেখিয়ে দিতে পারি। ইনি শুধু আমার সময়ই নষ্ট করেননি, বরং সকলের সামনে আমাকে অপদস্থ আর বদনামও করেছেন। এই জন্য আমি এনার বিরুদ্ধে একটা এফআইআর রেজিস্টার করতে চাই। এখন অবশ্য সীমাদেবীর নাটক বন্ধ হয়ে মুখের এক্সপ্রেশন সম্পূর্ণ ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিল। অয়ন সীমাদেবীর দিকে এগিয়ে এসে বলল, আপনি বলছিলেন না যে আমি আপনার কাছ থেকে 50,000 টাকা ধার নিয়ে পালিয়ে গেছিলাম, আর আপনি আমাকে কোথাও খুঁজে পাচ্ছিলেন না? আমি তো মানে না না, যদি আপনার কথাটা সত্যি হয় তাহলে তো পুলিশ ডাকাই ভালো। তখনই সব একেবারে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। তারাই তদন্ত করে সত্যিটা বের করে নেবে যে কে কার থেকে টাকা চুরি করে পালিয়েছিল। সীমাদেবী বেশ ভালোই বুঝতে পারছিলেন যে এইবার ওনার চুরি ধরা পড়ে যেতে পারে, তাই উনি অজুহাত দেখিয়ে বললেন, আসলে একটা জরুরি কাজ আছে আমার, এক্ষুনি বাড়ি যেতে হবে, আমি তাহলে আসি। হ্যাঁ রতন, তাড়াতাড়ি কর, এইবার আমাদের এখান থেকে বেরোতে হবে, না হলে আমাদের মস্ত বিপদ। যদি পুলিশ এসে যায় তাহলে তো আর দেখতে হবে না, ওঠ তাড়াতাড়ি। পর মুহূর্তেই সীমাদেবী ছেলেকে নিয়ে দ্রুত পায়ে ওখান থেকে বিদায় নিলেন, আর সেখানে থাকা বাকি লোকেরাও নিজেদের মধ্যে আলোচনা করতে করতে যে যার কাজে চলে গেল। অবশেষে অয়ন নিজের উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে সব সমস্যারই সমাধান করে দিল। সবাইকে চলে যেতে দেখে সে একটা স্বস্তির শ্বাস ফেলে পেছন ঘুরল, আর পেছন ঘুরতেই ওর দৃষ্টি গিয়ে পড়ল শ্রীমন্তীর চোখে। অয়ন দেখল শ্রীমন্তী অবাক হয়ে ওর দিকেই তাকিয়ে রয়েছে। আসলে শ্রীমন্তী বিশ্বাস করতে পারছিল না যে অয়ন সবকিছু এত সহজে কি করে হ্যান্ডেল করে নিল। ওর এই চার্মিং আর কনফিডেন্ট বিহেভিয়ারটা শ্রীমন্তীর ইদানিং নজর কাটছিল। আর ওর এমন রিয়াকশন দেখে অয়ন হেসে ফেলে শ্রীমন্তীর হাত ধরে গাড়ির কাছে নিয়ে এলো। কিছু দূর যাওয়ার পর শ্রীমন্তী জিজ্ঞেস করল, আচ্ছা অয়ন, আমাদের গাড়িতে রেকর্ডার আছে নাকি? অ্যাকচুয়ালি গাড়িতে কোনো রেকর্ডার ছিলই না। এই কথাটা শুনে শ্রীমন্তী একেবারে হতবাক হয়ে গেল। রেকর্ডার ছিলই না, অথচ অয়নের এক কথায় ওই ভিড়ের মধ্যে লোকগুলো ওর কথা বিশ্বাস করে ফেলল। আর সীমাপিসীয় পরিস্থিতি খারাপ হওয়ার আগেই কেটে পড়ল অয়নের হুমকি শুনে। আমি জানি তো এমন কোনো প্রবলেমই নেই যেটা আমার এই হ্যান্ডসাম হাজব্যান্ড সলভ করতে পারবে না। অন্যদিকে এক গাদা ভিড় ঠেলে অয়না শ্রীমন্তীর হাত থেকে পার পেয়ে সীমাদেবী রতনকে নিয়ে একটা বাস স্টপে এসে বসে পড়লেন। পালাতে পালাতে হাঁপিয়ে গিয়ে দুজনেরই জোরে জোরে শ্বাস পড়ছিল। ওই অপদার্থ অয়নটা মারপিটে এত এক্সপার্ট হলো কি করে? ওর চেহারা দেখে তো মনে হয় ঠিকমতো খেতে পর্যন্ত পায় না। তাহলে ওই ছেলেটা তোর মতো একটা ডাকাবুকো ছেলেকে এক চড়ে ধরাশায়ী করে দিল কি করে? এটা সম্ভব হলো কিভাবে? কে জানে মা, আমি নিজেও ব্যাপারটা বুঝতে পারছি না। তবে আমি একটা কথা বলি তোমাকে, অয়ন আমার ওপর ওর পুরো শক্তিটাও প্রয়োগ করেনি। ছেলের কথা শুনে সীমাদেবী তো আরও শকড হয়ে গেলেন। অয়নের মতো হালকা পাতলা ছেলের মধ্যে এত শক্তি এলো কোথা থেকে? ভালোই হয়েছে যে ওই ছেলেকে আমরা বেশি ঘাঁটাইনি। এরপর থেকে এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে আমাদের। না মা, যদি জানাজানি হয়ে যায় যে আমি ওর হাতে মার খেয়েছি, তাহলে আমার সম্মান বলতে কিছু থাকবে না।
তাই আমিও ভেবে নিয়েছি আমি ওকে ছাড়ব না। বন্ধুদের সঙ্গে নিয়ে ওই অয়নের হাড়গোড় এক করে দেব, সবাই মিলে মারব। সবাই মিলে মারলে ও যতই স্ট্রং হোক না কেন বেশিক্ষণ টিকে থাকতে পারবে না। এত সহজে আমি হার স্বীকার করব না মা। তুই ঠিকই বলেছিস রতন, তুই যখন খুশি ওই অয়নকে মারিস, কিন্তু তার আগে ওর কাছ থেকে কিছু টাকা হাতিয়ে নিতে হবে। কিন্তু মা, তা কি করে হবে? এই কথা শুনে সীমাদেবীর চোখ লোভে চকচক করে উঠল। তিনি দেখেছিলেন অয়না শ্রীমন্তী যে গাড়িটায় বসেছিল সেটা কোনো সাধারণ গাড়ি নয়, তার দাম অন্তত 25 লাখ তো হবেই। তার মানে স্পষ্টতই ওদের কাছে প্রচুর টাকা রয়েছে। সীমাদেবী মাথা খাটিয়ে রতনের প্রশ্নের উত্তরে বললেন, আমরা এখনই তোর সমর মামার বাড়িতে যাব। সমরদাকে আমি যতটুকু জানি সে অয়নকে কিছু বলবে না, কিন্তু সুরভি বৌদি, অয়নকে সে মোটেও পছন্দ করে না। আমরা গিয়ে তার কাছে অয়ন সম্পর্কে কমপ্লেন করব। তোর গায়ে মারের দাগগুলো দেখালে তোর মামি ঠিক আমাদের কথা বিশ্বাস করবে, এমনকি ক্ষতিপূরণ হিসেবে আমাদের কিছু টাকাও দিতে পারে। একটা জিনিস অবশ্য সে বুঝতে পারছিল যে তার মা মনে মনে কিছু একটা ঘোঁট পাকাচ্ছিল। অয়ন আর শ্রীমন্তী একসাথে কিছু কেনাকাটা করছিল। ভাই, সবজিটা তাড়াতাড়ি দাও। অয়ন সবসময় এই বাজারটাতেই সবজি কিনতে আসতো, শুধু সবজি বিক্রেতার সঙ্গেই নয়, সেখানে কেনাকাটা করতে আসা কাকিমা পিসিমাদের সঙ্গেও অয়নের বেশ ভাব ছিল। গাড়ির কাছে দাঁড়িয়ে শ্রীমন্তী দেখছিল অয়ন কি সুন্দর করে সকলের সঙ্গে মেলামেশা করে, হাসি ঠাট্টা করে। এটা দেখে ভালো লাগলো শ্রীমন্তীর। অয়নকে দেখে সে মনে মনে বলল, অয়ন অন্য লেভেলেরই কিউট। এখন আমার ধীরে ধীরে মনে হচ্ছে যদি আমিও ওর এই ছোট্ট পৃথিবীটার একটা অংশ হতে পারতাম তাহলে কি ভালোই না হতো। আপন মনে শ্রীমন্তী কথাগুলো ভাবার সময় হঠাৎই ওর ফোনটা বেজে ওঠে। অপর দিক থেকে আওয়াজ ভেসে এলো, অয়ন কোথায়? ফোনের ওপাশে কে ছিল? সীমাদেবী আর রতন কি অয়নের কোনো ক্ষতি করতে পারবে? জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট FM-এ।